নেদারল্যান্ডসে প্রবাসী তুর্কিদের সমাবেশ করতে না দেওয়ার জেরে আঙ্কারায় ডাচ দূতাবাস বন্ধ ঘোষণা। রটারডামে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। এবার এক ফেডারেল অ্যাটর্নিকে বরখাস্ত করলেন ট্রাম্প। নতুন স্বাস্থ্যনীতির প্রচারণায় গিয়ে বিক্ষোভের মুখে ভাইস প্রেসিডেন্ট পেন্স। এবং সিরিয়ায় মার্কিন বাহিনী মোতায়েনকে অবৈধ বললেন প্রেসিডেন্ট আসাদ। দামেস্কে বোমা হামলায় নিহত কমপক্ষে 50। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। নেদারল্যান্ডসে তুর্কি সরকারের পক্ষে সমাবেশ করতে না দেওয়ার জেরে এবার আঙ্কারায় ডাচ দূতাবাস বন্ধ করে দিয়েছে তুরস্ক। এর আগে শনিবার রাতে রটারডামে তুর্কিদের পূর্ব নির্ধারিত প্রচার সমাবেশে বাধা দেয় নেদারল্যান্ডসের দাঙ্গা পুলিশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকেও সে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে দেশটি সফররত তুরস্কের পরিবার বিষয়ক মন্ত্রীকে আটক করে জার্মানিতে পাঠিয়ে দিয়েছে ডাচ পুলিশ। এর প্রতিক্রিয়ায় ডাচদেরকে নাৎসিদের অবশেষ এবং ফ্যাসিস্ট বলে উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আগামী মাসে তুরস্কে অনুষ্ঠেয় গণভোট নিয়ে সরকারের পক্ষে প্রবাসী তুর্কিদের প্রচারণা এবার নেদারল্যান্ডসেও বাধার মুখে পড়ল। রটারডাম শহরে এ ধরনের একটি সমাবেশের অনুমতি না দেয় শনিবার তুরস্কের দূতাবাসের বাইরে জড়ো হয় বিক্ষুব্ধ প্রবাসী তুর্কিরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে দাঙ্গা পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তুরস্কে প্রেসিডেন্টের হাতে আরও বেশি ক্ষমতা দিয়ে সংবিধান সংশোধনের জন্য আগামী এপ্রিলে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে। এই গণভোটের পক্ষে এক প্রচার সভায় অংশ নেওয়ার জন্য নেদারল্যান্ডসে আসার কথা ছিল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর, কিন্তু শনিবার তাকে দেশটিতে ঢুকতেই দেয়নি ডাচ কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নেদারল্যান্ডস সরকারকে নাৎসি হিটলারের অনুসারী বলে আখ্যা দেওয়ার পাশাপাশি তুরস্কে আর কোনো ডাচ ফ্লাইট অবতরণ করতে না দেওয়ার হুমকি দেন তুর্কি প্রেসিডেন্ট। তারা রাজনৈতিক শিষ্টাচার বা কূটনীতির কিছুই জানে না। তারা ভীরু ও কাপুরুষ। তারা যা করেছে তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের আচরণের মধ্য দিয়ে তারা নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে পরিচয় দিয়েছে। এরদোয়ানের এই মন্তব্যকে মাতালের অসংলগ্ন প্রলাপ বলে উল্লেখ করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। নেদারল্যান্ডসের মাটিতে তুরস্কের রাজনৈতিক সভা সমাবেশের কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা আগে থেকেই তাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমরা এ ধরনের সমাবেশের বিরুদ্ধে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাইলে এখানে তাদের কনসুলেট ভবনে অথবা তাদের কোনো কূটনীতিকের বাসভবনে ছোট পরিসরে সমাবেশের আয়োজন করতে পারতেন। আমরা সেক্ষেত্রে তা সুষ্ঠুভাবে আয়োজনে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারতাম, কিন্তু নেদারল্যান্ডসের রাস্তায় আমরা তাদেরকে এ ধরনের রাজনৈতিক সমাবেশের অনুমতি দিতে পারি না। দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই শনিবার আঙ্কারায় ডাচ দূতাবাস ও ইস্তাম্বুলের নেদারল্যান্ডসের কনসুলেটে তালা লাগিয়ে দেয় তুরস্ক সরকার। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ডাচ কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশ ও বাড়ির বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যেই আঙ্কারা ও ইস্তাম্বুলে ডাচ সরকার বিরোধী বিক্ষোভ করে তুরস্কের সরকারপন্থীরা। তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে তুরস্কের সঙ্গে বৈরী আচরণের অভিযোগ তোলে। এদিকে আগে থেকেই নেদারল্যান্ডসে অবস্থান করা তুরস্কের পরিবার বিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকে আটক করে জার্মানিতে পাঠিয়ে দিয়েছে দেশটির পুলিশ। এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে নেদারল্যান্ডসে নামতে না দেয়ায় শনিবার রাতে তিনি ফ্রান্সে পৌঁছান। সেখানেও তুর্কি সরকারের পক্ষে এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। তুরস্কে আসন্ন গণভোট নিয়ে জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডেও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গায় 14 কোটি লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা পানি শোধনাগার উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হানাদার বাহিনী সেই হত্যাকাণ্ড তা বিশ্বব্যাপী আমরা তুলে ধরব এবং এই হত্যাকাণ্ডে 25শে মার্চ থেকে নিয়ে সেই 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জন পর্যন্ত তাদের যে হত্যাকাণ্ড, যে নারকীয় কর্মকাণ্ড, আমরা ইতিমধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি। যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হয়ে আলবদর রাজাকার আলসাদ বাহিনী করে যারা আমাদের এই পাকিস্তানি জনগণকে হত্যার পথ দেখিয়েছিল, মা বোনদের এই হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তাদের বিচার কিন্তু ইতিমধ্যে আমরা করেছি এবং অনেকগুলো আমরা কার্যকর করেছি। কাজেই আমরা এই ইতিহাস
প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারে যে তখন কি নারকীয় ঘটনা তারা ঘটেছিল, কিভাবে গণহত্যা করেছিল। কাজে মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর কিছুদিন পরেই 17ই মার্চ আমরা জাতির পিতার জন্মদিন পালন করব, যেটা আমরা শিশু দিবস হিসেবে ঘোষণা দিয়েছি। আর 25শে মার্চ হবে গণহত্যা দিবস, আর 26শে মার্চ আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করব। কাজে মার্চ মাসটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই মার্চ মাসেই আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিকে যেমন আমাদের নৌবাহিনীর জন্য আমরা সাবমেরিন আজকে কমিশনিং করলাম, আবার চট্টগ্রামবাসীর পানীয় জলের সেই অভাব পূরণ করবার জন্য আজকে আমরা আমাদের এই পানি শোধনাগার তার উদ্বোধন আমরা কিছুক্ষণ আগেই করলাম। চট্টগ্রামের মানুষের অনেক সমস্যা আমরা জানি, কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখনই সমস্যাগুলি দূর করার চেষ্টা করা হয়। চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগ করে দিয়েছে। রাস্তাঘাট যতটুকু উন্নত আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। তবে আজকে আমি যখন সেই নেপাল হেডকোয়ার্টার থেকে যখন আসি, যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তার অবস্থাটা দেখে আমি সত্যি খুব দুঃখ পেলাম। আমি ঠিক জানি না এই রাস্তার এই দুরবস্থা কেন। এবং এখানে কয়েকটি ব্রিজ বড় বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে, সেই ব্রিজের কাজগুলি সম্পন্ন হয়নি। এর আগে একবার এই অবস্থা আমি দেখেছিলাম। তখন আমি আমার মিলিটারি সেক্রেটারি আবিদিনকে বলেছিলাম যে তুমি চট্টগ্রামের মানুষ, অথচ চট্টগ্রামের রাস্তার এই অবস্থা, তুমি আমার এখানে থেকে সেগুলো একটু দেখো না কেন। তখন এসে খবরও নিয়েছিল, কথা হয়েছিল এই ব্রিজগুলির কি হয়ে যাবে, ছোট ছোট ব্রিজ, খুব বেশি না। কিন্তু আজ 2015-তে তাকে আমি পাঠাই, আর আজকে 2017, এখন পর্যন্ত সেই ব্রিজগুলি হয়নি। আমি মেয়র সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কেন এই পর্যন্ত হলো না। এটা তো এলজিডি এবং সিটি কর্পোরেশনের করার কথা, তারাই দায়িত্ব নিয়েছেন এবং জায়গা সহযোগিতা করছে। জায়গা কোনো কাজে এত ডিলে করে বা দেরি করে সেটা আমার জানা নাই, কিন্তু এই দেরিটা কেন হচ্ছে সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। আর আমরা চট্টগ্রামের পতেঙ্গায় 14 কোটি লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা পানি শোধনাগার উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের খবরে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের নির্দেশ মোতাবেক পদত্যাগে অস্বীকৃতি জানানোয় এক ফেডারেল অ্যাটর্নিকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে হোয়াইট হাউসে অনুপ্রবেশকারীকে মানসিক বিকারগ্রস্ত উল্লেখ করে তাকে গ্রেফতার করায় নিরাপত্তা কর্মীদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কেন্টাকির লুইভিলে ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির প্রচারণায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। 2014 সালের পর আবারও হোয়াইট হাউসের দেয়াল টপকে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার রাত 11:15টার দিকে অনুপ্রবেশের দায়ে এক যুবককে গ্রেফতার করেন নিরাপত্তা কর্মীরা। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। পরে শনিবার এক বিবৃতিতে ইউএস সিক্রেট সার্ভিস জানায় 26 বছর বয়সী জোনাথন ট্রান নামের ওই যুবক হোয়াইট হাউসের দক্ষিণ সীমানা প্রাচীর ডিঙিয়ে পিঠে ব্যাগ সহ ভেতরে ঢুকে পড়ে। গ্রেফতারের পর তাকে এবং হোয়াইট হাউস চত্বরে তল্লাশি চালিয়ে জোনাথন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজে দেখা করতে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। শনিবারই ওই অনুপ্রবেশকারীকে ফেডারেল আদালতে হাজির করে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে এমন জায়গায় ঢুকে পড়ার অভিযোগ আনা হয়। বিচারক তার জামিন আবেদন প্রত্যাখ্যান করে পুলিশের জিম্মায় রাখার নির্দেশ দেন এবং সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। দোষী সাব্যস্ত হলে জোনাথনের অন্তত 10 বছর কারাদণ্ড হতে পারে বলে অ্যাটর্নির দপ্তর থেকে জানানো হয়। ওই অনুপ্রবেশকারীকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজের পর বিষয়টি নিয়ে মন্তব্য করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে আমাদের সিক্রেট সার্ভিসের কর্মীরা দক্ষতার পরিচয় দিয়েছে। সে মানসিক সহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত ছিল বলে আমার মনে হয়। এদিকে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস এখনো দায়িত্বে থাকা ওবামা প্রশাসনের নিযুক্ত 46 প্রসিকিউটরকে পদত্যাগের নির্দেশ দিলেও সরে যেতে অস্বীকৃতি জানানোয় একজনকে বরখাস্ত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল অ্যাটর্নি প্রিট ভারারাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বললেও শনিবার তাকে বরখাস্ত করা হয় বলে টুইট বার্তায় জানান ভারারা। মার্কিন অ্যাটর্নিরা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেলেও প্রিট ভারারা ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুদলেরই আস্থাভাজন হিসেবে পরিচিত। এদিকে মার্কিন গণমাধ্যম বলছে একই সঙ্গে এত বেশি সংখ্যক প্রসিকিউটর বা ফেডারেল অ্যাটর্নিকে পদত্যাগের আহ্বান যুক্তরাষ্ট্রে এবারই প্রথম। এদিকে ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির প্রতি জনসমর্থন আদায়ের লক্ষ্যে শনিবার কেন্টাকির লুইভিলে এক সমাবেশে গিয়ে বেশ কয়েকটি সামাজিক ও নাগরিক সংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে।
পরে সমাবেশে পেন্স বলেন, মার্কিন জনগণ শিগগিরই ওবামা কেয়ারের বিভীষিকা থেকে মুক্তি পেতে যাচ্ছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বাণিজ্য খাতে যুক্তরাষ্ট্র চীন সহায়তা বৃদ্ধি দুই দেশের জন্য ইতিবাচক হতে পারে বলে জানিয়েছে বেইজিং। শনিবার চীনা বাণিজ্যমন্ত্রী ঝং শ্যান পার্লামেন্টের এক সভায় এ মতামত তুলে ধরে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপেও দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে দ্বন্দ্বের চেয়ে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধে নামলে তা এ খাতকে আরও জটিল করে তুলবে এবং দুদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন চীনা বাণিজ্যমন্ত্রী। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সামনের দিনগুলোতে চীনকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সতর্ক করে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন তারা। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আগামীতে আরও সতর্কতা অবলম্বন করা হবে বলে জানান চীনা বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় গেল 96 বাংলাদেশি শ্রমিকের প্রথম দল। প্রবাসী শ্রমিকদের যে কোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার রাষ্ট্রদূতের। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস বিরোধী লড়াইয়ে মার্কিন বাহিনীকে আমন্ত্রণ জানানো হয়নি উল্লেখ করে যারাই অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছে তারা আক্রমণকারী বলে মন্তব্য করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একই দিন রাজধানী দামেস্কে আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 46 জন। ওই হামলায় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। শনিবার দামেস্কের বাব আল সাগির এলাকায় আত্মঘাতী বোমা হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। ওই হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরও শতাধিক। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্কের পুরনো শহরে একটি মাজার জিয়ারতে যাওয়ার সময় ইরাকের শিয়া তীর্থযাত্রীবাহী একটি বাসের বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশই ইরাকের নাগরিক বলে জানায় সংস্থাটি। সিরীয় গণমাধ্যম জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করলেও কারা এই হামলা চালাতে পারে সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি। হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে। প্রথম বোমা বিস্ফোরণের প্রায় 55 মিনিট পর দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কয়েকজন সেনা সদস্যও নিহত হয়েছে। হামলাকারীরা কোন দিক থেকে এসেছে এটা বোঝা যায়নি। হামলার পরপরই লোকজন চিৎকার করে চারদিকে ছোটাছুটি করতে থাকে। ঘটনাস্থলে 41 জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে আনা হলে আরো কয়েকজন মারা যায়। আহতদের মধ্যে 15 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শনিবার চীনা গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে আসাদ বলেন, আইএস বিরোধী লড়াইয়ের জন্য মার্কিন বাহিনীকে আমন্ত্রণ জানায়নি সিরিয়া। মার্কিন বাহিনীর জন্য দামেস্কের দরজা খোলা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদ বলেন, মার্কিন, তুর্কি অথবা যে বাহিনীই হোক না কেন বিনা আমন্ত্রণে কিংবা বিনা অনুমতিতে এদেশে প্রবেশের অধিকার কারণেই। যারাই সিরিয়ায় ঢুকবে সরকার তাদেরকে আক্রমণকারী হিসেবেই গণ্য করবে। মার্কিন বাহিনী কখনো কোনো সংকটের সমাধান দিতে পারে না উল্লেখ করে সিরীয় প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত যেখানেই সেনা পাঠিয়েছে সেখানেই তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন। এদিকে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে আরও একটি আইএস বাহিনী গঠনে অংশ নিচ্ছে বলে আল নুসরা ফ্রন্টের হাতে বন্দীদের বরাতে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরাকের মসুলের কাছে বাদৌস কারাগারের ভেতরে প্রায় 500 মানুষের একটি গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে ইরাকি বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গণকবরটিতে পাওয়া লাশগুলোর প্রায় সবাই বেসামরিক নাগরিক। আইএস সদস্যরা এসব বন্দীদের হত্যা করে কারাগারের ভেতরেই গণকবর দিয়েছে বলেও জানানো হয়। 2014 সালে মসুল দখলের পর আইএস সদস্যরা 6 শতাধিক শিয়া মুসলমানকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। গত সপ্তাহে বাদৌস কারাগারটি আইএসের কাছ থেকে পুনর্দখল করে ইরাকি বাহিনী। মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে একাধিক গণকবর খুঁড়ে অন্তত 242টি দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। শনিবার সরকারি কর্মকর্তারা জানান, 6 মাস ধরে সন্ধানের পর এসব লাশের খোঁজ মেলে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ভেরাক্রুজ শহরের কাছে গত আগস্টে প্রথম গণকবরের সন্ধান পায়। তারপর তল্লাশি চালিয়ে মোট 124টি গণকবর খুঁজে পাওয়া যায়। সেখানে সব মিলে 242টি মাথার খুলি পাওয়া গেছে। মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপূর্ণ রাজ্যগুলোর মধ্যে ভেরাক্রুজ একটি।
punished, and so that those responsible are found and sanctioned. ভারতের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল ব্যবধানে বিজয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। এর প্রতিক্রিয়ায় মোদী বলেছেন, গণতন্ত্রের বিজয় হয়েছে, এ জয়ের ধারা অব্যাহত থাকবে। সবচেয়ে জনবহুল উত্তরপ্রদেশে বিজেপির বিজয়কে দলটির পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রীর কৃতিত্ব বলে উল্লেখ করা হয়। বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, উত্তরপ্রদেশে বিজেপির জয়ের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন যুগের সূচনা হলো। অন্যদিকে কংগ্রেসের উত্তরপ্রদেশে বিশাল ব্যবধানে হার ও উত্তরাখণ্ডের ক্ষমতা হারানোয় চাপের মুখে পড়েছেন রাহুল গান্ধী। তবে পাঞ্জাবে প্রায় এক দশক পর সরকার গঠন করতে যাওয়ায় উচ্ছ্বসিত কংগ্রেস নেতাকর্মীরা। এদিকে মণিপুর ও গোয়ায় বিজেপির থেকে এগিয়ে থাকায় অন্য দলের সঙ্গে জোট সরকার গঠন করতে পারে কংগ্রেস। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে তালেবান জঙ্গিদের হামলায় 8 পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোররাতে জাবুল প্রদেশের শিনকাই জেলার একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে। প্রথমে 2 সহকর্মীর হামলায় পুলিশ সদস্যরা নিহত হয়েছে বলে গণমাধ্যমে বলা হলেও পরে তালেবান সদস্যরা সহকর্মীর ছদ্মবেশে এই হামলা চালায় বলে স্বীকার করে জঙ্গি গোষ্ঠীটি। প্রথমে বিষ প্রয়োগের পর গুলি করে তাদের হত্যা করা হয়। হত্যাকারীরা নিহত পুলিশ সদস্যদের অস্ত্র লুট করে পালিয়ে গেছে। 48 ঘন্টা খোলা রাখার পর আবারও অনির্দিষ্টকালের জন্য পাক আফগান সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সম্প্রতি একটি মাজারে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করে পাকিস্তান। এরই জের ধরে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধের ঘোষণা দেয় ইসলামাবাদ। পরে দুদেশের আটকে পড়া পর্যটকদের প্রবেশের জন্য 48 ঘন্টার জন্য সীমান্ত খুলে দেয় পাকিস্তান। এতে অন্তত 24,000 আফগান নাগরিক তাদের দেশে ফিরে যাওয়ার সুযোগ পায়। এছাড়া অন্তত 700 পাকিস্তানি আফগানিস্তান থেকে নিজ দেশে ফিরে আসে। এরপর ফের অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। দীর্ঘদিন ধরে দেশ দুটিতে তালেবান হামলার জন্য একে অপরকে দোষারোপ করে আসছে পাকিস্তান ও আফগানিস্তান। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাই তার সরকারি বাসভবন ছেড়ে গেছেন। আদালত তাকে 2 দিনের মধ্যে প্রেসিডেন্ট বাসভবন ব্লু হাউস ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার একদিন পরই তিনি দক্ষিণাঞ্চলে নিজ বাসভবনে চলে গেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আদালতের রায়ের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ায় আইন অনুযায়ী 2 দিনের মধ্যেই সরকারি বাসভবন ছেড়ে দিতে হয়। এদিকে দেশটির সাংবিধানিক আদালতের রায়ের পর দুর্নীতির অভিযোগে পার্কের গ্রেফতারের দাবিতে সিউল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পাশাপাশি আদালতের রায়ের প্রতিবাদে পার্কের সমর্থকেরাও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারতে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হোলি উৎসব। রাজপথে বিভিন্ন বয়সী মানুষের দোলযাত্রায় রঙের ছড়াছড়ি। ফ্রান্সে সন্ত্রাসীর হামলায় গুলিবিদ্ধ প্রবাসী বাংলাদেশি রুহুল আমিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি প্যারিসের অদূরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার ডান চোখ গুলিবিদ্ধ হওয়ায় এখনো সেই চোখে দেখতে পাচ্ছেন না বলে জানান রুহুল আমিন। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিগগিরই কমিউনিটি নেতৃবৃন্দের মাধ্যমে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে। আমি চাই যে বাংলাদেশি মানুষ ফ্রান্সে যারা অবস্থান করতেছেন বা করছেন বা ভবিষ্যতে যারা করবেন, এরকম দুর্ঘটনা যেন পুনরায় শিকার আমার মতো না হয়। আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি যে সবাই যাতে এর জোরালো প্রতিবাদ করে। যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আসলে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি যেন এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাইতেছি। বাঙালিরা আমরা প্রতিনিয়ত হুমকির মুখে আছি, যে কোনো মুহূর্তে আমাদেরকে মারধর করে, হামলা করে। আবারও ভারতের বিধানসভা নির্বাচনের খবর। মণিপুরে লৌহ মানবী খ্যাত ইরম শর্মিলা বিধানসভা নির্বাচনে মাত্র 90 ভোট পাওয়ায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মণিপুরের 3 বারের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ওকরাম ইবোধি সিং। তিনি 10,740 ভোট পেয়ে জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল নিয়ে শর্মিলা অসন্তোষ প্রকাশ করেন। তিনি গণমাধ্যমকে জানান, অপ্রত্যাশিত এই ফলাফলে হতাশ তিনি। আগামী 1 মাস তিনি দক্ষিণ ভারতের কোনো আশ্রমে বিশ্রাম নিতে চান।
মণিপুরে সংখ্যালঘুদের ওপর নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে টানা 16 বছর অনশন করে আলোচনায় এসেছিলেন শর্মিলা। ওয়াশিংটনের একটি বিমানবন্দরে আবারও জেরার মুখে পড়লেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলী জুনিয়র। শুক্রবার রিগাল ন্যাশনাল বিমানবন্দরে জুনিয়রকে পরপর দুবার টিকিট কাউন্টার ও নিরাপত্তা তল্লাশি পয়েন্টে জেরার মুখে পড়তে হয়। 20 মিনিট তাকে আটকে রাখে ট্রান্সপোর্ট সিকিউরিটি অথরিটি। ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ডেবি ওয়াসারম্যান শুলস সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান। তিনিও সে সময় বিমানবন্দরটিতে অবস্থান করছিলেন। এর আগে 7 ফেব্রুয়ারি মোহাম্মদ আলী জুনিয়রকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে 2 ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর G2G পদ্ধতিতে ফের মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু করেছে বাংলাদেশ। শনিবার প্রথম দফায় 96 জন বাংলাদেশি শ্রমিকের প্রথম দল কুয়ালালামপুর পৌঁছায়। তাদের স্বাগত জানাতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বলেন, প্রবাসী শ্রমিকদের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকবে দূতাবাস। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বহুল প্রতীক্ষিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G পদ্ধতিতে 96 জন বাংলাদেশি শ্রমিক বহনকারী একটি বিমান শনিবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও G2G পদ্ধতিতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করলো মালয়েশিয়া। এ সময় তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা। সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় আসতে পেরে খুশি বাংলাদেশিরা। আমাদেরকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য সুব্যবস্থা করেছে এবং অল্প খরচের মাধ্যমে আমরা অনেকেই মালয়েশিয়াতে আসতে পেরেছি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হয়রানি ও প্রতারণা এড়াতে শ্রমিকদের যাতে দালালের খপ্পরে পড়তে না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। কোম্পানি থেকে তারা আবার অন্য কোম্পানিতে চলে যায়, যেই চলে যাবে সে সাথে সাথে এই দেশে অবৈধ হয়ে যাবে এবং পুলিশ তাকে ধরে সাথে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সারা পৃথিবীতে বাঙালিরা যেখানে কাজ করে সবারই খুবই প্রশংসা। 2009 সালে কলিং ভিসা বন্ধ হয়ে গেলে কূটনৈতিক তৎপরতায় 2012 সালে G2G পদ্ধতিতে কর্মী পাঠানোর চুক্তি করে দুদেশের সরকার। 2013 সালে 10,000 কর্মী মালয়েশিয়ায় যাওয়ার পর G2G পদ্ধতিও বন্ধ হয়ে যায়। এই পদ্ধতিতে ফের বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু হওয়ায় দুদেশের সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি। সময় সংবাদ, মালয়েশিয়া। সিঙ্গাপুরে পানির দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। শনিবার স্পিকার কর্নারে শতাধিক মানুষ জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ দেখায়। সম্প্রতি দেশটির সরকার পানির দাম 30% বাড়ানোর ঘোষণা দেয়। এর প্রতিবাদে রাস্তায় নামেন সিঙ্গাপুরের জনগণ। বিক্ষোভকারীদের দাবি, সিঙ্গাপুর ব্যয়বহুল শহরগুলোর মধ্যে অন্যতম। পানির দাম 30% বাড়ানো হলে নিম্ন এবং মধ্য আয়ের মানুষজন বিপাকে পড়বে। এ সময় পানির দাম স্থিতিশীল রাখার দাবি জানান তারা। এদিকে দেশটির অর্থমন্ত্রী জানান, পানি প্রক্রিয়াজাতকরণে ব্যয় বৃদ্ধির কারণে বাজারে পানির দাম বাড়ানো হয়েছে। ইতালির নেপলস শহরে অভিবাসী বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার দেশটির কয়েকশো মানুষ অভিবাসী বিরোধী বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গুয়াতেমালার একটি শিশু সদনে অগ্নিকাণ্ডে 39 জনের মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ। এ দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে প্রেসিডেন্ট জিমি মোরালেস এর পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। শনিবার প্রেসিডেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। গত সপ্তাহে ভার্জিন টেলা আসুনিসিয়ান নামের আশ্রয়কেন্দ্রটিতে আগুন লাগে। কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আশ্রয়কেন্দ্রটিতে আগুন লেগেছে। এ সময় 52 জন কিশোরী ওই আশ্রয় কেন্দ্রের শ্রেণীকক্ষে অবস্থান করছিল।
হুড়োহুড়ির কারণে তারা বেরোতে না পারায় এই হতাহতের ঘটনা ঘটে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। কর্তৃপক্ষের এ দাবি প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, আশ্রয় কেন্দ্রে কিশোরীদের ওপর নির্যাতন সহ ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। এসব ধামাচাপা দিতেই তাদের পুড়িয়ে মারা হয়েছে। এ দুর্ঘটনায় শিশু সদনের পরিচালককে প্রত্যাহার করছে দেশটির সরকার। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রটি। যুক্তরাষ্ট্রের সাথে ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ টিটিআইপি চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরির পর ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আসতে আগ্রহ প্রকাশ করেছে অনেক দেশ এবং অঞ্চল। এক্ষেত্রে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চিলি, মেক্সিকো সহ এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী বলে জানিয়েছেন ইইউ এর ট্রেড কমিশনার সিসিলিয়া ম্যালমস্টর্ম। টিটিআইপি চুক্তি এখনো পুরোপুরি বাতিল ঘোষণা হয়নি উল্লেখ করে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, টিপিপি কিংবা নাফটা চুক্তির ক্ষেত্রেও তেমন কোনো আগ্রহ নেই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ কারণে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য উন্নয়নশীল দেশ খুঁজছে ইইউ। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শুল্ক ও বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। Data also revealed a mixed bag for Europe. UK factory output continued to expand in May. But on the continent it was less positive, with Germany and France. ভারত এবং উন্নয়নশীল দেশগুলোতে গাড়ির বিক্রি বাড়াতে ভারতের টাটা মোটরসের সাথে অংশীদারি চুক্তি করতে যাচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন। ফোক্সওয়াগনের প্রধান নির্বাহী ম্যাথিস মুলার এবং টাটা মোটরসের নির্বাহী পরিচালক গুয়েন্টার বুচেক জানান, দুই কোম্পানি একত্রে কাজ করলে ক্রমবর্ধমান বাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক কিছু তৈরি সম্ভব। অংশীদারি চুক্তির আওতায় গাড়ি নির্মাণ শুরু হবে 2019 সালে। ভারতের 100 কোটির ওপরে জনগণের মধ্যে দিন দিনই বাড়ছে পশ্চিমা গাড়ির চাহিদা। 2025 সালে গাড়ির চাহিদা বেড়ে দাঁড়াবে 70 লাখে, গেল বছর যা ছিল 35 লাখ। চীনের কর্পোরেট খাতে ঋণের পরিমাণ দেশটির মোট প্রবৃদ্ধির 169% পৌঁছেছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না। ব্যাংকের গভর্নর জানান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের ঋণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সবচেয়ে বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছে দেশটির আবাসন খাত, আর্থিক খাত বহির্ভূত প্রতিষ্ঠান। গেল বছর দেশের অর্থনীতি ঋণগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা নিয়ে চীনকে সতর্ক করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও চালু হয়েছে ডে লাইট সেভিং টাইম। রোববার স্থানীয় সময়ে রাত 2টায় 1 ঘন্টা এগিয়ে দেওয়া হয় ঘড়ির কাঁটা। সূর্যের আলোকে কাজে লাগানোর এই রীতি অব্যাহত থাকবে 4 নভেম্বর পর্যন্ত। 5 নভেম্বর রোববার ভোর রাতে ঘড়ির কাঁটাকে আবার 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হবে। টেক্সাস অঙ্গরাজ্যের জনগণ ঘড়ির কাঁটা এগোনো ও পিছানোর বিপক্ষে আবেদন করেছে। তবে অ্যারিজোনা, হাওয়াই, পর্টোরিকা, গুয়াম ও ভার্জিন আইল্যান্ড ডে লাইট সেভিং সিস্টেমের আওতাভুক্ত নয়। ডে লাইট সেভিং টাইম চালু হওয়ায় বাংলাদেশের সঙ্গে নিউ ইয়র্কের সময় ব্যবধান আরও 1 ঘন্টা বাড়বে। ভারতে উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে হোলি উৎসব। রঙের উৎসবে মেতেছে গোটা ভারতবাসী। দেশটির শহর থেকে গ্রাম, গলি থেকে রাজপথে আজ রং এর ছড়াছড়ি। প্রতিযোগিতা চলছে একে অপরকে রং দেয়ার। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষ যোগ দিয়েছে রোববার সকাল থেকে শুরু হওয়া এই হোলি উৎসবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও আয়োজনের কমতি নেই। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা তার সখীদের সঙ্গে আবির খেলছিলেন। সেই থেকে দোল খেলার উৎপত্তি। আমরা প্রভাত ফেরি দিয়ে শুরু করেছি আমাদের এই দোল উৎসব, যেখানে এটা ভ্রাতৃত্বের সম্ভব। আজ সারা দেশ দোল উৎসবে মেতে উঠেছে। বিড়াল প্রেমীদের জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত ওই প্রদর্শনীতে নানা জাতের বিড়ালের সমারোহ ঘটে। এর মধ্যে রাশিয়ান ব্লু, স্কটিশ ফ্লোট, ব্রিটিশ শর্ট হেয়ার এবং কর্নিশ রেক্স উল্লেখযোগ্য। মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, মেলায় প্রদর্শিত সবচেয়ে দামি বিড়ালটির মূল্য $23,787। স্থানীয় গণমাধ্যম জানায়, পার্শ্ববর্তী অন্যান্য দেশের চেয়ে রাশিয়ায় বিড়াল পালনের হার বেশি। দেশটির প্রায় 1/3 পরিবার বিড়াল লালন পালন করে থাকে।
রাশিয়ায় বিড়াল কিনলে নিবন্ধন করতে হয়, যাতে বিড়ালের পাসপোর্ট সুবিধা এবং স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করা যায়। স্থানীয় গণমাধ্যম জানায়, পাসপোর্টধারী এবং রোগমুক্ত বিড়াল তার মালিকের সঙ্গে গণপরিবহনেও ভ্রমণ করতে পারে। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ওয়েস্ট গেট পার্কের নীল বর্ণের নোনা পানির লেক হিলিয়ারের পানি গোলাপি রং ধারণ করেছে। কৃত্রিমভাবে নয়, বরং প্রাকৃতিকভাবেই গোলাপি রং ধারণ করেছে লেকটির পানি। সূর্যের আলো, উষ্ণ তাপমাত্রা ও স্বল্প বৃষ্টির কারণে অথবা লেকটিতে লবণের উপরিভাগ থেকে নিচ পর্যন্ত গজানো ছোট ছোট জলজ উদ্ভিদের কারণে ধীরে ধীরে লেক হিলিয়ারের পানি এই রং ধারণ করেছে। স্থানীয় কর্তৃপক্ষ লেকের সৌন্দর্য উপভোগের কথা বললেও লেকটিতে নামার বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছেন। বিনোদন দুনিয়ার খবর। জমকালো আয়োজনে চলছে প্যারিস ফ্যাশন উইক 2017। দেশ বিদেশের নামি দামি সব ব্র্যান্ড আর ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাক নিয়ে সাজানো হয়েছে এবারের আসর। অনুষ্ঠানে প্রদর্শিত হয় ভিন্ন ধর্মী পোশাক থেকে শুরু করে কেতাদুরস্ত পোশাকের সম্ভার। প্যারিস ফ্যাশন উইক 2017 এ যেন মডেলদের রাজ্য। এবারও মঞ্চে ফ্যাশন, ট্রেন্ড সবকিছুই উপস্থাপন করা হয়েছে নতুনভাবে। ডিজাইনার আর মডেলদের মিলন মেলায় জমজমাট ফ্যাশন উইকের আসর। আসরে নতুন ড্রেস লাইন নিয়ে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডিওর। আধুনিকাদের জন্য বিশেষভাবে তৈরি এই পোশাকের প্রদর্শনী হয়েছে ফ্যাশনের নগরী প্যারিসে। ডিওর নতুন কালেকশন দেখতে সেখানে হাজির হয়েছেন হলিউড পাড়ার নামিদামি সব তারকারা। জনপ্রিয় অভিনেত্রী উমা থুরমানকে দেখা যায় ডিওরের নির্বাহী কর্মকর্তা সিডনি টলেডেনোর সাথে কুশল বিনিময় করতে। তারপরে সেখানে উপস্থিত হন জনপ্রিয় গায়িকা রিহানা। কোনো অ্যাওয়ার্ড শো মনে হচ্ছে তো? আসলে এটি ডিওরের নতুন কালেকশনের ফ্যাশন শো। এবারের ফ্যাশন উইকে দেখা মিলবে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড ইসে মিয়াকির হালকা উলের কিছুটা ছিমছাম তবে একেবারে কেতাদুরস্ত কাটের পোশাক নিয়ে হাজির এই ব্র্যান্ড। যেসব কালেকশন দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা। কেবল পোশাকই নয়, এর সাথে মিল রেখে জুতো, হেয়ার স্টাইল ও অন্যান্য বিষয়ের উপর নজর রাখা হয়। চোখ ধাঁধানো এই আয়োজন দেখে বেশ উল্লসিত ছিল উপস্থিত দর্শকেরা। আফরিন জেরিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নেদারল্যান্ডসে প্রবাসী তুর্কিদের সমাবেশ করতে না দেওয়ার জেরে আঙ্কারার ডাচ দূতাবাস বন্ধ ঘোষণা। রটারডামে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। এবার এক ফেডারেল অ্যাটর্নিকে বরখাস্ত করলেন ট্রাম্প। নতুন স্বাস্থ্যনীতির প্রচারণায় গিয়ে বিক্ষোভের মুখে ভাইস প্রেসিডেন্ট পেন্স। এবং সিরিয়ায় মার্কিন বাহিনী মোতায়েনকে অবৈধ বললেন প্রেসিডেন্ট আসাদ। দামেস্কে বোমা হামলায় নিহত কমপক্ষে 50। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।